শক্ত দড়ি দিয়ে হাত বাঁধা অবস্থায় মাটিতে একদম চুপচাপ বসে আছে অনিমা। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া জলগুলোও শুকিয়ে গেছে। শরীরের কিছু কিছু অংশে মারের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। কালো রঙের একটা কাপড় দিয়ে মুখটাও বেঁধে দেওয়া হয়েছে ওর। তবে এটার খুব একটা প্রয়োজনীয়তা নেই আপাতত, কারণ মেয়েটা এখন আর চিৎকার করছে না। তবে আশেপাশে বেঁধে রাখা মেয়েগুলো ছটফট করে যাচ্ছে, কেঁদে কেঁদে বাঁধা মুখ দিয়ে অস্ফুট স্বরে চিৎকার করে যাচ্ছে বাঁচার আকাঙ্ক্ষায়। কিন্তু সেসবই ব্যর্থ। এখানে ওদের কান্না শোনার মতো কেই বা আছে? চৈত্র মাস হলেও বাইরে বর্ষাকালের মতোই মুষলধারে বৃষ্টি পড়ছে। খানিক বাদে বাদে গগন কাঁপিয়ে বজ্রপাত হচ্ছে, আর আকাশ আলোকিত হচ্ছে বিদ্যুতের ঝলকানিতে। একজন একজন করে মেয়ে নিয়ে যাচ্ছে মাঝখানে, আর সেই মেয়েদের দেখে আশেপাশে দাঁড়ানো ক্রেতারা তাদের নির্দিষ্ট দরদাম করছে। যে বেশি দাম বলতে পারছে তাকেই হস্তান্তর করা হচ্ছে মেয়েটাকে। কেনাবেচার এক নিকৃষ্ট খেলা চলছে এখানে। কিছুক্ষণ পরেই অনিমার পালা এলো। মধ্যবয়সী একটা লোক ওকে টেনে মাঝে নিয়ে দাঁড় করালো। কিন্তু মেয়েটার মধ্যে তেমন কোনো ভাবান্তর নেই। যেন সে বুঝেই গেছে যে কিছু বলে কোনো লাভ নেই। ওকে টেনে মাঝে নিয়ে যেতেই আবার সেই দরদাম করা শুরু হয়ে গেল। কিছু লোক ললুক দৃষ্টিতে দেখছে ওকে। কে নিয়ে যেতে পারে সেটা নিয়েই হচ্ছে অমানবিক প্রতিযোগিতা। অন্য সময় হলে হয়তো এই লোকগুলোর দৃষ্টি থেকে নিজেকে আড়াল করতেই ব্যস্ত হয়ে যেত ও। কিন্তু এখন কিছুই করছে না, চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে। বাজারের পণ্যের মতো তার দর ধরা হচ্ছে, এর চেয়ে জঘন্য অনুভূতি কি হতে পারে? হঠাৎ করেই ওখানে পুলিশের গাড়ির হুইসাল বেজে ওঠে চারদিকে। লোকগুলো সবাই হতভম্ব হয়ে যায়। এখানে পুলিশ কি করে এলো? পালাতে চেষ্টা করেও কোনো লাভ হয়নি, কারণ পুলিশ চারদিক ঘিরে নিয়েছে অলরেডি। মেয়েটাকে যেই লোকটা ধরে রেখেছিল সে ওকে ওখানেই ছুঁড়ে ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু তার আগেই পুলিশ ধরে ফেলল। মুহূর্তেই চারপাশে হইচই পড়ে গেল। ফায়ারিং ও হলো একটু আধটু। অবশেষে পুলিশ সবাইকে ধরে ফেলতে সক্ষম হল। মেয়েগুলোর চোখে মুখে স্বস্তি ফিরে এল বাঁচার আনন্দে। কিন্তু অনিমা চোখ তুলে এখনো দেখেও নি আসলে চারপাশে কি হচ্ছে। যেন এসবে ওর কিছু যায় আসে না। এর মধ্যেই একটা কালো রঙের গাড়ি এসে থামল ওখানে। গাড়ি থেকে কালো টি শার্ট, ওপরে কালো জ্যাকেট আর জিন্স পরা সুঠাম দেহি একটা ছেলে বেরিয়ে এল। সম্পূর্ণ কালো রং, ফর্সা শরীরে যেন ফুটে উঠেছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই দ্রুতপদে ভেতরে এলো সে। আস্তে আস্তে বৃষ্টিতে হালকা ভিজে গেল। গায়ের জমা জলটুকু ঝাড়তে ঝাড়তে এগিয়ে আসতে এসপি সোহাগ এগিয়ে এলো। ছেলেটা তার দিকে না তাকিয়ে এগিয়ে যেতে যেতে বলল, কাজ হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু তুই কি করে জানলি যে এখানে এসব হচ্ছে? ছেলেটা ঠোঁট বাঁকিয়ে হাসল। তারপর চারদিকে একবার চোখ বুলিয়ে বলল, সবগুলো মেয়েকে বার করার ব্যবস্থা কর। আপাতত থানাতে রাখো। ওদের বাড়ির লোকেদের সাথে কথা বলে ওদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা কর। একে একে সব মেয়েকে উদ্ধার করে বের করে আনছে পুলিশ। কিন্তু অনিমা এখনো ওখানে ওভাবেই বসে আছে। ছেলেটার চোখ অনিমার ওপর পড়তেই ও অবাক হল। যেখানে সব মেয়েগুলো ছাড়া পাওয়ার জন্যে ছটফট করছে, সেখানে এই মেয়েটা এত শান্ত হয়ে বসে আছে কেন? এর কি বেরোনোর ইচ্ছে নেই? এখানেই থাকতে চায় নাকি? কিন্তু মেয়েটার এমন ইচ্ছেই বা কেন হবে? একজন মেয়ে কনস্টেবল আসতে নিলেই ছেলেটা হাতের ইশারায় বারণ করল। তারপর নিজেই আস্তে আস্তে ওর কাছে ওর সামনে এক হাঁটু ভেঙে বসল। সূক্ষ্ম দৃষ্টিতে অনিমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওর হাত খুলতে গেলেই অনিমা ভয় পেয়ে গুটিয়ে গেল। এখনো মাথা তুলে তাকায়নি ও। দেখেনি কে ওকে স্পর্শ করতে এসছে। ভালো চেহারার মানুষগুলোর নিকৃষ্ট রূপ দেখতে দেখতে এখন কারো মুখ দেখার কৌতূহলই শেষ হয়ে গেছে ওর। ছেলেটা নরম কণ্ঠে বলল,
ভয় পাবেন না, এখন আপনি সম্পূর্ণ নিরাপদ। অনিমা কেঁপে উঠল। এত মধুর কণ্ঠস্বর, তাও পুরুষের। উপন্যাস আর কল্পকথায় নারী কণ্ঠের বহু মধুময় বর্ণনা শুনেছে ও। ভাগ্যিস তারা এই পুরুষ কণ্ঠ শোনেনি, তাহলে হয়তো এই পুরুষ কণ্ঠকেও লিপিবদ্ধ করে ফেলত। কিন্তু তবু অনিমার চোখ তুলে দেখতে ইচ্ছে করল না এই মধুর কণ্ঠের অধিকারীকে। ছেলেটা অনিমার হাত ধরে দাঁড় করিয়ে লেডি কনস্টেবলকে বলতেই সে এসে অনিমার হাত মুখ খুলে দিল। এরপর ওকে বাইরে নিয়ে গেল। ও পুরো নির্জীব বস্তুর মতো সেদিকেই গেল যেদিকে ওকে নিয়ে গেল। ছেলেটা কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে রইল অনিমার যাওয়ার দিকে। এরপর ওখানে কিছুক্ষণ থেকে নিজের কাজ সেরে নিল। জায়গাটা বাজেয়াপ্ত করে নেওয়ার পর পুলিশেরা সব চলে গেল। শুধু সোহাগ আর ওই ছেলেটা রয়ে গেল। সোহাগ বলল, গ্রেট জব। জানিস কতগুলো মেয়ে বেঁচে গেল। এই র্যাকেটটা বহুদিন যাবৎ ধরার চেষ্টায় ছিলাম। অবশেষে। ছেলেটা ফোনে কিছু একটা করছিল। সোহাগের কথা শুনে ছেলেটা বলল, শুধু চেষ্টা দিয়ে করলেই হয় না, সঠিক চেষ্টা করতে হয়। তুই যদি রাজস্থানে বরফ খোঁজার চেষ্টা করিস আর কাশ্মীরে উঠ, তাহলে দিনরাত চেষ্টা করলেও রেজাল্ট কি হবে? জিরো। সোহাগ হাসল ছেলেটার কথায়। ছোটবেলা থেকে চেনে একে। ছেলেটা এরকমই। এত ঠান্ডা মাথায় কাজ করতে খুব কম মানুষই পারে। যে কোনো রকম পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে জানে সে। প্রতিটা কাজ খুবই বিচক্ষণতার সাথে করে। এত নিখুঁত একটা মানুষ কি করে হয় সেটাই ভাবে ও। সোহাগ বলল, বাড়ি যাবি এখন? ছেলেটা ভেজা চুলগুলো আঙুল দিয়ে নেড়ে নিয়ে বলল, হ্যাঁ। আমার তো আর কোনো দরকার নেই আই থিঙ্ক। না তা নেই, আমাকে আবার এখন থানায় যেতে হবে। হ্যাঁ গিয়ে দেখ মেয়েগুলো সব ঠিকঠাক বাড়ি পৌঁছছে কিনা। আচ্ছা দেখা হবে আবার। সোহাগ ছেলেটার সাথে হাগ করে বিদায় দিয়ে নিজের জিপে উঠে গেল। আর ছেলেটাও নিজের গাড়িতে উঠে চলে গেল নিজের বাড়ির উদ্দেশ্যে। বর্ষণ থামার নামই নিচ্ছে না, আর বজ্রপাতও সমান তালে হচ্ছে। নীরব রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যেতে যেতে হঠাৎ করেই ছেলেটার মনে পড়ল সেই মেয়েটার কথা। মেয়েটাকে ধরতে যেতেই তার ভয় গুটিয়ে যাওয়া, ভেজা চুল, ভয় জোরসড়ো হয়ে যাওয়া। যদিও মেয়েটার মুখটা সেভাবে স্পষ্ট দেখতে পায়নি ও, কিন্তু যেটুকু দেখেছে মনে গেঁথে আছে। ওভাবে চুপচাপ বসে কেন ছিল মেয়েটা? হঠাৎ ওর ফোন বেজে উঠল। কানে ব্লুটুথ থাকায় আর গাড়ি থামাতে হয়নি। ফোনটা রিসিভ করে বলল, হ্যালো, সোহাগ বলছি। ছেলেটার মুখে রহস্যময় হাসি ফুটে উঠল। ও জানত সোহাগ ফোন করবে। এটাই যেন হওয়ার ছিল। ও স্বাভাবিক ভঙ্গিতে বলল, হ্যাঁ বল, কোনো সমস্যা হয়েছে? একটা মেয়ে কোনো কিছু বলছে না। বারবার ওকে জিজ্ঞেস করেছি কিন্তু নিজের নাম ঠিকানা কিছুই বলছে না। কি করা যায়? ভালো করে জিজ্ঞেস করেছিস? হ্যাঁ, কিন্তু মেয়েটা বলছে ওর কোনো বাড়ি নেই। ও কোনো বাড়ি যেতে চায় না। ছেলেটা যেন এটা শোনারই অপেক্ষা করছিল। ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, আমি আসছি। মুখে সেই রহস্যময় হাসি ধরে রেখেই গাড়ি ঘোরালো ছেলেটা। গন্তব্য পুলিশ স্টেশন। অনিমা মাথা নিচু করে চুপচাপ একটা চেয়ারে বসে আছে। ভেজা অবস্থায় কেঁপে কেঁপে উঠছে ও। এখনও ও চোখ তুলে তাকিয়ে দেখেনি ওর আশেপাশের মানুষগুলো কারা। সোহাগ বেশ কয়েকবার ওকে জিজ্ঞেস করেছে কিন্তু অনিমা বারবার একটাই কথা বলছে, ও কোথাও যেতে চায় না। ওর কোনো বাড়ি নেই। ও যাবে না কোথাও। সোহাগও এখন বিরক্ত হয়ে বসে আছে। আর অপেক্ষা করছে। কিছুক্ষণ পর কালো পোশাক পরা সেই ছেলেটা ভেতরে এল। ওকে দেখে সোহাগ দাঁড়িয়ে গেল। এসে আশেপাশে না তাকিয়ে সোহাগের দিকে তাকিয়ে বলল,
কোনো মেয়েটা? সোহাগ চোখের ইশারায় দেখালো। ছেলেটা মেয়েটার দিকে তাকিয়ে একটু হাসল। এরপর চেয়ার টেনে ওর সামনে বসে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে জিজ্ঞেস করল, কি নাম আপনার? অনিমা এই নিয়ে 3 বার নিজের নাম বলেছে এদের, তাই এখন আর বলার ইচ্ছা ছিল না ওর। তবুও আবার সেই কণ্ঠ শুনে উত্তর দিতে ইচ্ছে করল, তাই ভাঙা কণ্ঠে বলল, অনিমা। ছেলেটার মুখে হাসি ফুটল, চোখে মুখে মারাত্মক স্বস্তি। নিজের উত্তেজনাকে অনেক কষ্টে দমিয়ে বলল, আপনি বাড়ি ফিরতে চান না? আপনার বাবা মার কাছে যেতে চান না? অনিমা ভাঙা কণ্ঠেই বলল, বাবা মা নেই। এটা শুনে সোহাগ চমকে উঠল, খানিকটা দুঃখও পেল। কিন্তু অদ্ভুতভাবে ছেলেটা এই কথাটা শুনে আরও স্বস্তি পেল। তারপর অনিমার দিকে আরেকটু ঝুঁকে বলল, তাহলে এখন কোথায় যাবেন আপনি? কোথায় যেতে চান? অনিমা চুপ করে রইল। উত্তর নেই, নাকি উত্তর দেওয়ার ইচ্ছে নেই সেটা কেউ জানে না। ছেলেটা থুতনিতে হাত রেখে অপেক্ষা করছে ওর উত্তরের। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও কোনো উত্তর না পেয়ে বলল, বলুন, কোথায় যেতে চান? কথাটা বলতে বলতেই অনিমা ঢলে পড়ল। ছেলেটা দ্রুত উঠে ধরে ফেলল। নিজের সাথে কিছুক্ষণ চেপে ধরে রেখে লম্বা একটা শ্বাস ফেলল ছেলেটা। এরপর কিছুক্ষণ চুপ থেকে কোলে তুলে নিল অনিমাকে। ওকে নিয়ে যেতে নিলেই সোহাগ বলল, এখনই নিয়ে যাচ্ছিস? ছেলেটা থেমে গিয়ে বলল, এরকমই তো কথা ছিল, কিন্তু পরে কথা বলছি, এ বিষয়ে এখন আসি, বলে অনিমাকে নিয়ে চলে ছেলেটা। সোহাগ সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের কাজে মনোযোগ দিল। সোফায় বসে বিছানায় শুয়ে থাকা অনিমার ঘুমন্ত মুখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে সেই ছেলে। বৃষ্টি নেই এখন, মাঝে মাঝে টপ টপ আওয়াজ আসছে শুধু, তবে বিদ্যুৎ চমকাচ্ছে। অনিমাকে ওর বাংলোতে এনে সার্ভেন্ট দিয়ে ভেজা পোশাকটা বদলে দিয়ে ওর একটা শার্ট পরিয়ে দিয়ে গেছে। ও নিজেও চেঞ্জ করে নিয়েছে সেই ফাঁকে। রুমটা আবছা অন্ধকার, তবে সেই আবছা অন্ধকারেই মোমের হালকা আলোয় অনিমার মুখটা দেখে চলেছে ও। এভাবেই দেখতে ওর বেশি ভালো লাগছে। দরজায় নক পড়তেই উঠে গিয়ে দরজা খুলল। একটা মেয়ে ওর দিকে কফির মগ এগিয়ে দিল। ও সেটা নিয়ে আবার দরজা বন্ধ করে অনিমার দিকে এক পলক তাকিয়ে ব্যালকনিতে চলে গেল। রেলিং ভর দিয়ে আকাশের দিকে তাকিয়ে ছোট্ট শ্বাস ফেলল। কি থেকে কি হয়ে গেল? কি করতে গিয়েছিল আর কি করে এল? মেয়েটাকে নিয়ে তো এল, এবার যা হওয়ার হয়েছে, পরেরটা পরে দেখে নেবে। এসব ভাবতে ভাবতে আবারও ঝোপাঝপ করে বৃষ্টি শুরু হয়ে গেল। আর ছেলেটা সেই বৃষ্টি দেখতে দেখতে কফির মগে চুমুক দিল। জ্ঞান ফিরতেই আস্তে আস্তে চোখ খুলে তাকালো অনিমা। মাথাটাও ভার হয়ে আছে। ভালো করে তাকিয়ে নিজেকে আবছা অন্ধকার একটা ঘরে আবিষ্কার করে চমকে উঠল। একটু আগের কথা মনে পড়তেই তাড়হুড়ো করে উঠে বসল। এটা কোথায় ও? আবার কোথায় এনে ফেলল নিয়তি ওকে? শরীর ভীষণ দুর্বল লাগছে, তবুও আস্তে করে নেমে উঠে দাঁড়াল। দাঁড়িয়ে চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না। বাইরে হালকা বৃষ্টি হচ্ছে। রুমে কয়েকটা লাল মোমবাতি জ্বলছে। অনিমা অবাক হয়ে পা টেনে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে চারপাশটা দেখছে। রুমটা খুব বড় আর পুরোপুরি স্পষ্ট দেখা না গেলেও মনে হচ্ছে খুব শৌখিন মানুষের ঘর। ব্যালকনিতে চোখ পড়তেই একটু এগিয়ে রেলিং ধরে এক সুঠাম দেহের মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হল। লোকটা বাইরে দিকে ঘুরে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আর ধোয়া ওঠা একটা মগে চুমুক দিচ্ছে। আবছা অন্ধকারে অবয়ব রূপে এটুকুই দেখা যাচ্ছে। অনিমা ভেতরটা কেঁপে উঠল। কে এই লোকটা? ওকে কোথায় নিয়ে আসা হয়েছে? খারাপ কোনো লোকের হাতে পড়েনি তো? জগতে ভালো লোক আছে? এসব ভেবে কাপা পায়ে একটু পিছিয়ে যেতেই টেবিলে ধাক্কা খেল। সেই আওয়াজে ছেলেটা পেছনে ঘুরে তাকাল।
অনিমা উঠে পড়েছে দেখে ভেতরে এগিয়ে গেল। অনিমা দেখল লোকটা এগিয়ে আসছে। লোকটা যত ভেতরে যাচ্ছে অনিমার ভয় তত বৃদ্ধি পাচ্ছে। ও যাকে ভাবছে এটা যদি সে হয় তাহলে ও কি করবে? কোথায় পালাবে? কি করে পালাবে? আর যাবেই বা কোথায়? ছেলেটা এগিয়ে এসে অনিমার সামনে দাঁড়াল। অন্ধকার ঘর, বাইরে বৃষ্টি আর বাতাসের শোষো আওয়াজ হচ্ছে। বেলকনি দিয়ে সেই বাতাস এসে ঘরের ভেতরের সব পর্দা নড়ছে, মোমবাতির আগুনের শিখা কেঁপে কেঁপে উঠছে। অনিমা ভয় কিছু বলতে পারছে না, শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। এই ঠান্ডা পরিবেশেও ঘাম বেরোচ্ছে ওর। নিঃশ্বাস আটকে আসতে চাইছে। ছেলেটা একটা মোমবাতি নিয়ে অনিমা আর নিজের মাঝ বরাবর রাখতেই মোমের আলোয় ছেলেটার মুখ পরিষ্কার হয়ে গেল। অনিমা চমকে উঠল। না, সে ভেবেছিল তা নয়, যাকে ভেবে সে ভয় পাচ্ছিল সে নয়। কিন্তু যাকে দেখল তাকেও দেখবে বলে আশা করেনি অনিমা। অনিমা অবাক হয়ে নিচু স্বরে বলল, আপনি? ছেলেটা অতি সহজভাবে মুখে সেই সুন্দর সৌজন্যতার হাসি ফুটিয়ে বলল, আমি আদ্রিয়ান। আদ্রিয়ান আবরার জুহায়ের। সবাই রকস্টার এডি বলেই চেনে। অনিমা ভাষা হারিয়ে থম মেরে দাঁড়িয়ে রইল। বলে না, অতিরিক্ত অবাক হলে মানুষ স্তব্ধ হয়ে যায়। অনিমার ক্ষেত্রে তাই হয়েছে। যার গান শুনে ওর সকাল কাটত আর রাতে ঘুমাতে যেত, সেই দি গ্রেট রকস্টার আদ্রিয়ান আবরার জুহায়ের ওরফে এডির বাড়িতে তারই সামনে দাঁড়িয়ে আছে ও। এটা কি কল্পনা, স্বপ্ন, নাকি হ্যালুসিনেশন? কি হচ্ছে ওর সাথে? কার কাছ থেকে কার কাছে যাচ্ছে ও? কে নিচ্ছে, কে ছাড়ছে, কিচ্ছু বুঝতে পারছে না ও। সবকিছু এত জটিল কেন? এসব ভেবে আবার ঘুরে উঠল ওর মাথা। দাঁড়িয়ে থাকা আর সম্ভব হল না, ঢলে পড়ল আদ্রিয়ানের বুকে। অনিমার শরীরের আঘাতের দাগগুলো জ্বলজ্বল করছে। ঠোঁটের কোণে হালকা রক্ত জমাট বেঁধে আছে। মেয়েটার শ্যামবর্ণের শরীরেও কিছু কিছু জায়গা লাল রং ধারণ করেছে। বোঝাই যাচ্ছে প্রচুর মারা হয়েছিল। অনিমা আদ্রিয়ানের বুকে ঢলে পড়তেই আদ্রিয়ান দ্রুত নিজের সাথে জড়িয়ে নিয়েছিল ওকে। গালে আলতো করে হাত রেখে বুঝল অনিমা অজ্ঞান হয়ে গেছে। এটা কি হলো? ওকে দেখতে কি এতটাই খারাপ নাকি, যে মেয়েটা ওকে দেখে ভয়ে অজ্ঞানী হয়ে গেল? পরে ও বুঝতে পারল যে ওর শরীর দুর্বল, হয়তো অনেকক্ষণ যাবৎ খাওয়াও হয় না। তার ওপর যেই জায়গা থেকে ওকে নিয়ে এসছে, ওখানে ওর সাথে কি ব্যবহার করা হয়েছে সেটা নিয়ে স্পষ্ট ধারণা আছে আদ্রিয়ানের। তাই ওকে কোলে তুলে এনে বিছানায় শুয়ে দিয়ে একটা মোমবাতি এনে অনিমার মুখ বরাবর টেবিলে রাখতেই অনিমার শরীরের আঘাতগুলো চোখে পড়ল ওর। যদিও মহিলা সার্ভেন্ট ঔষধ লাগিয়ে দিয়েছে, কিন্তু এই তাজা আঘাতগুলো দেখে ওর চোয়াল শক্ত হয়ে আসছে। প্রচণ্ড রাগ লাগছে। সেই রাগটা ঠিক কার ওপর হচ্ছে বুঝতে পারছে না ও। মেয়েটার বয়স 19-20-এর বেশি হবে না। এই বাচ্চা মেয়েটাকে এভাবে কেউ মারতে পারে? এই মুখের দিকে তাকিয়েই তো ওর সব গুলিয়ে যাচ্ছে। অথচ এরা আঘাত কি করে করল? দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 1:15 বাজে। না, এখন মেয়েটাকে জাগাতে হবে। কতক্ষণ যাবৎ কিছু খায়নি তার তো কোনো ঠিক নেই। কিছু একটা খাওয়াতে হবে। টেবিলে রাখা পানির গ্লাস থেকে হাতে একটু পানি নিয়ে অনিমার মুখে হালকা করে ছিটিয়ে দিতে দিতে গালে আলতো করে থাপ্পড় দিতে দিতে আলতো কণ্ঠে নাম ধরে ডাকল। প্রথমে রেসপন্স না করলেও পরে 2-3 বার করাতে ভ্রু কুঁচকে আস্তে আস্তে চোখ খুলে তাকাল। অনিমা চোখ খুলে আদ্রিয়ানকে দেখে ওর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। আস্তে আস্তে পুরো ব্যাপারটা ওর বোধগম্য হতেই ও তাড়াহুড়ো করে উঠতে গেলে আদ্রিয়ান ওকে বাধা দিয়ে বলল, আস্তে উঠুন, আমি হেল্প করছি। আদ্রিয়ান আস্তে করে ধরে ওঠালো ওকে। অনিমা এখনো বোকার মতো আদ্রিয়ানের মুখের দিকে তাকিয়ে আছে। সবকিছু স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে ওর কাছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না ও। আদ্রিয়ান আবরার জোহাইরের কাছে আছে ও।
তারই বাড়িতে? কিভাবে সম্ভব? ও এখানে কি করে এল? আদ্রিয়ানের দিকে তাকিয়ে এসবই ভাবছিল অনিমা। হঠাৎ আদ্রিয়ান ওর মুখের সামনে তুড়ি বাজাতেই ওর হুঁশ এল। আদ্রিয়ান মুচকি হেসে বলল, আমায় দেখা হয়ে গেছে? তাহলে আমি কিছু বলতাম আর কি। অনিমা এবারও চুপ। বিগত কিছুদিন যাবৎ তোর সাথে যা যা হয়ে আসছে তার মধ্যে এখন আবার এসব? কি করবে কিছুই বুঝতে পারছে না। আদ্রিয়ান বিছানায় বসে অনিমার দিকে তাকিয়ে বলল, কিছু তো বলুন। অনিমা আশেপাশে একবার চোখ বুলিয়ে বলল, আপনি রকস্টার আদ্রিয়ান আবরার জোহাইর? মানে সিঙ্গার? এডি? আদ্রিয়ান হাসল। মোমের আলোতে আদ্রিয়ানের এই হাসিটা সোজা অনিমার বুকে গিয়ে লাগল। এত সুন্দর করে হাসে কি করে ছেলেটা? বাঁকা প্রিমোলার দাঁত আর লম্বালম্বি অর্ধচন্দ্রাকার টোল পড়া ওই হাসি যে কারো নজর কাড়তে বাধ্য। এই হাসি ও টিভিতে, ছবিতে কয়েকবার দেখলেও সরাসরি এই প্রথম দেখল। হাসি মুখেই আদ্রিয়ান বলল, আমি তো সেটাই জানি। এখন তুমি যদি আমাকে নতুন কোনো পরিচয় দিতে চাও, দিতে পারো। আমি কিছু মনে করব না। অনিমা ভ্রু কুঁচকে ফেলল। পরিচয় দেবে মানে কি? ও কি করে পরিচয় দেবে? আর কি পরিচয় দেবে? কি বলছে লোকটা? অনিমার মনে মনে খুব ভয় লাগছে। এই বাড়িতে এই লোকটা একাই থাকে নিশ্চয়ই। অচেনা একটা জায়গায়, অচেনা একটা পুরুষের কাছে আছে ও। যেখান থেকে ও চিৎকার করলেও কেউ শুনবে না। এরকম পরিস্থিতিতে যে কোনো মেয়ে ভয় পাবে। তাই একটা শুকনো ঢোক গিলে ভয় ভয় বলল, আমি এখানে কি করে এলাম? আদ্রিয়ান থুতনিতে হাত রেখে একটু ভাবার ভান করে বলল, কি করে এলে বলো তো? আমি বাড়িতে এসে দেখি আমার খাটে একটা মেয়ে শুয়ে আছে। আমি নিজেও অবাক হয়েছিলাম যে আমার বাড়িতে এটা কে এসে টপকালো। কোথায় আমি তোমাকে জিজ্ঞেস করব তুমি এখানে কি করছো? তা না তুমি উল্টে আমাকে জিজ্ঞেস করছো। হঠাৎ করে তুমি বলাতে অনিমা একটু অবাক হল। এতক্ষণ তো আপনি করেই বলছিল। হঠাৎ তুমি করে বলল যে? তবুও সেসবে পাত্তা না দিয়ে আদ্রিয়ানের ওপর খুব বিরক্ত হল ও। ওর এটুকু বোঝার বুদ্ধি আছে যে এখানে ও এমনি এমনি বা আদ্রিয়ানের অজান্তে আসেনি। তবুও লোকটা ওর সাথে মজা করছে। ওকে দেখে কি জোকার মনে হচ্ছে নাকি? এর মধ্যেই আদ্রিয়ান বলল, এই তুমি আত্মাফাত্তা নও তো? আমার বাড়িতে তো তালা লাগানো ছিল। তাহলে ভেতরে কি করে এলে? ও শিট! আমার বাড়িতে আত্মা? এটা তো ব্রেকিং নিউজ হয়ে যাবে। অনিমা এখনো ভ্রু কুঁচকে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। ওর মানসিক পরিস্থিতি ভীষণ রকম খারাপ এই মুহূর্তে। তার ওপর যেই লোকটার এসব মজা। সেলিব্রিটি বলে কি যা ইচ্ছে করবে। অনিমাকে চুপ থাকতে দেখে আদ্রিয়ান আবার বলল, আচ্ছা, হেডলাইনটা কি হবে তাহলে? রকস্টার আদ্রিয়ান আবরার জোহাইরের বাড়িতে পেতনির আক্রমণ? বলে খানিকটা শব্দ করে হাসল আদ্রিয়ান। অনিমার এবার ভীষণ রাগ হল। এবার গায়ের ওপর থাকা চাদরটা এক ঝটকায় ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলল, মজা করছেন আপনি আমার সাথে? আদ্রিয়ান বিছানায় বসে বসেই থুতনিতে হাত রেখে অনিমাকে স্কান করে নিল। ঠোঁট চেপে হাসতে লাগল। অনিমা আদ্রিয়ানের হাসির কারণ বুঝতে না পেরে সেটা অনুসন্ধান করতে নিজের দিকে তাকাতেই কেঁপে উঠল। ও প্রচণ্ড ঢিলেঢালা আকাশি রঙের একটা শার্ট পরে আছে, যেটা ওর হাঁটু অবধি গিয়ে পড়ে। ও চোখ বড় বড় করে তাকালো আদ্রিয়ানের দিকে, তারপর আবারও নিজের দিকে একবার তাকিয়ে কয়েক সেকেন্ড দ্রুত এপ্রকার লাফিয়ে বিছানায় উঠে চাদর দিয়ে বুক অবধি ঢেকে বসে রইল। আদ্রিয়ান এবার আরেক দফা আওয়াজ করে হাসল। অনিমা বলল, আমার পোশাক কোথায়? আদ্রিয়ান এখনো একই ভঙ্গিতে হাসছে। অনিমা এবার চেঁচিয়ে বলল, আমার গায়ে এটা কি করে এলো? কে পরিয়েছে? কি করেছেন আপনি আমার সাথে?
এতক্ষণ আদ্রিয়ান এতক্ষণ চুপ করে থাকলেও এবার ওর মেজাজ একটু খারাপ হল। ও ধমক দিয়ে বলল, ড্রেস পুরো ভিজে ছিল তোমার। একজন সার্ভেন্ট চেঞ্জ করিয়ে দিয়ে গেছে, এবং সে অবশ্যই মহিলা। অনিমা এবার মাথা নিচু করে ফেলল। বুঝতে পারল ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। ও একটু গুটিয়ে বসে অসহায় আর কাঁদো কাঁদো গলায় বলল, আমি এখানে কেন? আদ্রিয়ান বুঝল একটু বেশিই রিয়্যাক্ট করে ফেলেছে। মেয়েটার ওপর দিয়ে এমনিতেই অনেক কিছু গেছে। ওর এসব ব্যবহার ঠিক হয়নি। তাই ও ঠান্ডা গলায় আস্তে করে বলল, তো কোথায় থাকার কথা ছিল? অনিমা এবার চুপ হয়ে গেল। সত্যিই তো ওর কোথায় থাকার কথা ছিল? ওর জায়গা কোথায়? ওর তো যাওয়ার মতো নিরাপদ কোনো জায়গা নেই। কোনো নিরাপদ আশ্রয় নেই এই জগতে। আদ্রিয়ান অনিমাকে চুপ থাকতে দেখে বলল, কি হলো বল? না আমি কোথায় ছিলাম? আদ্রিয়ান চমকে তাকালো অনিমার দিকে। কয়েক ঘন্টা আগে পুলিশ স্টেশনে তো ওর জ্ঞান ছিল। সেই কথাও ভুলে গেছে? আদ্রিয়ান অনিমার দিকে আরেকটু এগিয়ে বসে বলল, তোমার মনে নেই এখানে আসার আগে তুমি লাস্ট কোথায় ছিলে? অনিমা কিছু ভাবতে ভাবতে বলল, আমাকে ওরা বেঁধে রেখেছিল, আমি পালানোর চেষ্টা করছিলাম তাই আমাকে মারছিল। এরপর আমার মাথা ব্যথা করছে বলে দুই হাতে নিজের মাথা চেপে ধরল অনিমা। আদ্রিয়ান সন্দিহান দৃষ্টিতে তাকিয়েছিল অনিমার দিকে। এবার ওর দুই বাহুতে হাত রেখে বলল, আচ্ছা কিছু মনে করতে হবে না। খিদে পেয়েছে নিশ্চয়ই। অনিমার সত্যিই খিদে পেয়েছে। শেষ কখন খেয়েছে খেয়াল নেই, তবে সময়টা দীর্ঘ হয়েছে। আর এতক্ষণ এত উত্তেজনায় খাওয়ার কথা মাথায় না এলেও আদ্রিয়ানের কথায় ওর খিদের উপলব্ধি আরও ভালোভাবে হল। ও অসহায় এক চাহনি দিয়েই হ্যাঁ বোধক মাথা নাড়ল। আদ্রিয়ান কাউকে একটা ফোন করে বলল খাবার আনতে। এরপর অনিমার দিকে তাকাতেই অনিমা এক ঢোক গিলে কাঠ গলায় বলল, একটু পানি খাবো। আদ্রিয়ান দ্রুত উঠে গ্লাসে রাখা পানিটা ফেলে দিয়ে জগ থেকে পানি গ্লাসে ঢেলে অনিমার দিকে এগিয়ে দিল। অনিমা গ্লাসটা নিয়ে এক ঢোকে সবটুকু পানি খেয়ে লম্বা শ্বাস ফেলল। আদ্রিয়ান নরম গলায় বলল, তুমি ঠিক আছো? হুম। এর মধ্যেই খাবার চলে এল। আদ্রিয়ান গিয়ে খাবারটা নিয়ে এল। অনিমা গায়ে এখনো চাদর জড়িয়ে নিয়ে বসে আছে। আদ্রিয়ান বলল, খেতে পারবে নিজের হাতে? অনিমা ওপর নিচে মাথা ঝাঁকালো অর্থাৎ হ্যাঁ পারব। আদ্রিয়ান ট্রে থেকে একটা প্লেট অনিমার দিকে এগিয়ে দিল। আরেকটা নিজে নিল। ওরও খাওয়া হয়নি আজ এসবের চক্করে। অনিমা এদিক ওদিক না তাকিয়ে খেতে শুরু করে দিল। আদ্রিয়ান একটু একটু করে খাচ্ছে আর অনিমাকে দেখছে। যদিও অনিমার সেদিকে কোনো খেয়াল নেই, ও ওর মতো করে খেয়ে যাচ্ছে। খেতে খেতেই এক পর্যায়ে আদ্রিয়ানের দিকে চোখ পড়তেই অনিমা দেখল আদ্রিয়ান ওর দিকে তাকিয়ে আছে। ও একটু ইতস্তত করে নড়েচড়ে বসল। আদ্রিয়ানও নিজেকে সামলে খাওয়ার মনোযোগ দিল। বৃষ্টি থামার নামও নিচ্ছে না। অবিরাম ধারায় ঝরেই চলেছে। আজ কি হলো বর্ষণের? থামতে কেন চাইছে না? বাইরে থেকে আসা হাওয়ায় গোটা রুম জুড়ে ঠান্ডা হাওয়া বইছে। সেই বাতাসের তালে তালে মোমের আগুনের শিখার নৃত্য তো আছেই। খাওয়া দাওয়া শেষে করে সবকিছু গুছিয়ে আদ্রিয়ান রুমে এসে দেখে অনিমা গুটিয়ে বসে আছে আর চারপাশটা দেখছে। মনে মনে যে খুব ভয় পাচ্ছে সেটা বুঝতেই পারছে ও। আদ্রিয়ান অনিমার কাছে গিয়ে ডাকতেই ও চমকে উঠল। আদ্রিয়ান অনিমাকে আশ্বস্ত করে বলল, কুল, আমি। অনিমা কাঁপা কাঁপা গলায় বলল, আপনি আমার নাম কি করে জানলেন? আদ্রিয়ান আবার অবাক হল। তবুও স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি নিজেই বলেছ আমাকে। অনিমা হতাশ কণ্ঠে বলল, ওহ। আদ্রিয়ান সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে দেখছে অনিমাকে। অনিমা দৃষ্টি উদাস, কিছু ভাবছে, কিছু বুঝতে চাইছে,
ভেতর থেকে ছটফট করছে। কিছু একটা ভেবে অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে টানা টানা কণ্ঠে বলল, আপনি আমাকে কোথা থেকে নিয়ে এসছেন? আদ্রিয়ান ভাবল এখন ওকে কিছু না বললে ও মস্তিষ্কে আরও বেশি চাপ দেবে, যেটা ওর মস্তিষ্কের জন্যে ঠিক নয়। এখন ওকে বলে দেওয়াই শ্রেয়। তাই আদ্রিয়ান একটা লম্বা শ্বাস ফেলে বলল, তোমাকে একটা গ্যাংয়ের লোকেরা কিছু লোকের কাছে বিক্রি করে দিচ্ছিল, যারা তোমাকে বিদেশে পাচার করে দিত, কাল রাত 12টায়। অনিমা চমকে তাকাল। নিচের ঠোঁট হালকা কাঁপছে, দম আটকে আসতে চাইছে। কিছুটা মনে পড়ছে ওর, কিন্তু সবটা না। কিছু কিছু অংশ ঝপসা লাগছে। আগের সবটাই মনে পড়ছে, কিন্তু এরপরের কিছু কিছু অংশ গুলিয়ে যাচ্ছে। আদ্রিয়ান কিছু একটা ভেবে অনিমার কাঁধে হাত রেখে বলল, ক্লান্ত লাগছে, ঘুমাবে? অনিমা আদ্রিয়ানের দিকে ছলছলে চোখে তাকাল। আদ্রিয়ান অবাক হয়ে গেল। কাঁদছে কেন এই মেয়ে? আদ্রিয়ান ওপর হাত অনিমার অন্য কাঁধে রেখে বলল, কি হয়েছে? কষ্ট হচ্ছে কোথাও? অনিমা চোখের জল ছেড়ে দিল, কিন্তু কিছু বলল না। আদ্রিয়ান বেশ অবাক হল। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল অনিমার দিকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে ভাবল এখন কিছু জিজ্ঞেস না করাই ভালো। পরে মেয়েটা নরমাল হলে আস্তে ধীরে জিজ্ঞেস করা যাবে। আদ্রিয়ান অনিমার মাথায় হাত বুলিয়ে বলল, কান্না বন্ধ করো আর ঘুমিয়ে পড়ো, আমি একটু আসছি। বলে চলে যেতে নিলেই অনিমা আদ্রিয়ানের হাত শক্ত করে ধরে ফেলল। আদ্রিয়ান ঘুরে তাকিয়ে দেখে অনিমা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে, হয়তো ভয় পাচ্ছে। আদ্রিয়ান মুচকি হেসে আবার ওর মাথায় হাত রেখে বলল, এখানেই আছি, ভয় পেও না। কথাটা বলে আদ্রিয়ান অনিমাকে ছাড়িয়ে রুমের বাইরে চলে গেল। এরপর সোহাগকে ফোন করল। ফোন রিসিভ করতেই ও বলল, মেয়েগুলো সব পৌঁছেছে ঠিকমতো? হ্যাঁ পৌঁছেছে। ওই মেয়েটার কি খবর? আছে, ভয় পেয়ে আছে খুব। মনে হচ্ছে খুব খারাপ কিছু হয়েছিল ওর সাথে, এখনো ভীষণ শকের মধ্যে আছে। আচ্ছা, খেয়াল রাখিস ওর। যাক, বাই তাহলে। জানি না আবার কবে দেখা হবে। রাখছি। দেখা যাক ভাগ্য আবার কবে দেখা করাই। বাই। বলে ফোনটা রেখে দিয়ে ছোট্ট একটা শ্বাস ফেলে রুমের ভেতরে ঢুকল আদ্রিয়ান। রুমে ঢুকে চমকে উঠল ও, কারণ অনিমা বিছানায় নেই। বেলকনির দিকে তাকিয়ে দেখে অনিমা ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। একটু আগে গায়ে শুধু শার্ট ছিল বলে তো মেয়েটা লজ্জায় কুকড়ে যাচ্ছিল, অথচ এখন এভাবে দাঁড়িয়ে আছে কেন? হুটহাট কি হয় এই মেয়ের? মাথায় সমস্যা নাকি? আদ্রিয়ান ধীর পায়ে এগিয়ে গিয়ে অনিমার পাশে দাঁড়িয়ে গিয়ে বলল, কি দেখছ? অনিমা ধীর কণ্ঠে বলল, বৃষ্টিকে। এই বৃষ্টির সাথে আমার কি শত্রুতা সেটাই ভাবছি আমি। যখনই আসে কিছু না কিছু কেড়ে নেয় আমার কাছ থেকে, একেবারে নিঃস্ব করে দেয়। সবাইকে দিল ও আমাকে বর্ষণ কিছুই দেয় না, শুধু নেয়, সব কেড়ে নেয়। বর্ষণের আমাকে দেওয়ার মতো কি কিছুই নেই? অনিমার কথা শুনে অবাক হল আদ্রিয়ান। কি বলছে এই মেয়ে? বর্ষণ কি করে কারো কাছ থেকে কিছু কেড়ে নিতে পারে? কি করে কারো দুর্ভাগ্য হতে পারে? ওর দৃষ্টিতে তো বর্ষণ শুধুই সৌভাগ্য নিয়ে আসে, নিস্তেজ প্রকৃতিকে সজীব করে তোলে, প্রকৃতিকে প্রাণ ফিরিয়ে দেয়। আদ্রিয়ান ভেতরে গিয়ে ভেতর থেকে একটা চাদর এনে অনিমার গায়ে জড়িয়ে দিল, যার ফলে অনিমার প্রায় পা অবধি ঢেকে গেল। অনিমা চমকে তাকালো আদ্রিয়ানের দিকে, তারপর নিজের দিকে তাকিয়ে চমকে উঠল। ও ওই শার্ট পরেই এখানে এসছিল? ওর তো খেয়ালই ছিল না। এসব বিষয়ে এতটা বেখেয়ালি কবে থেকে হলো ও? ইতস্তত করে আদ্রিয়ানের দিকে তাকাতেই আদ্রিয়ান মুচকি হেসে বলল, এখানে এলে যে ঘুম আসছে না? না। আদ্রিয়ানও এবার অনিমার পাশে রেলিং ধরে দাঁড়াল।
অনিমা বৃষ্টির দিকে তাকিয়ে আছে। ওর দৃষ্টি দেখে এমন মনে হচ্ছে যেন অনেক অভিযোগ, ক্ষোভ, কষ্ট প্রকাশ করছে এই বৃষ্টির প্রতি। আদ্রিয়ান গভীরভাবে লক্ষ্য করছে অনিমার চাহনি। আচ্ছা, এই মেয়েটার তো এখন ওকে হাজারটা প্রশ্ন করার কথা ছিল, কিন্তু ও এত চুপচাপ কেন আছে? কি এত ভাবছে? আদ্রিয়ান অনিমার কাঁধে হাত রাখতে গেলেই অনিমা এক প্রকার দূরে সরে গেল। ভীত দৃষ্টিতে আদ্রিয়ানের দিকে তাকিয়ে শুকনো একটা ঢোক গিলল। আদ্রিয়ান বুঝল মেয়েটা ভয় বা শখ কোনোটাই এখনো কাটিয়ে উঠতে পারেনি। না, এখন ওকে একটু নরমাল করতে হবে, না হলে সমস্যা হয়ে যাবে। আদ্রিয়ান অনিমার থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখেই বলল, তোমারও ঘুম আসছে না, আর আমারও তো। দুজনেরই যখন ঘুম আসছেই না, তাহলে কি করা যায় বলো তো? অনিমা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান হেসে বলল, কফি খাবে? ক্লান্তি কেটে যাবে, আর গল্পও করতে পারব। অনিমা কিছু না বলে মাথা নিচু করে গুটিয়ে দাঁড়িয়ে রইল। একটু আগেই তো কফি খেল, আবার খাবে? এই প্রশ্নটা মনে আসলেও ঠোঁটে আসল না অনিমার। আদ্রিয়ান আর অনিমার উত্তরের অপেক্ষা না করে নিজেই চলে গেল কফি আনতে। কয়েক মিনিট পর আদ্রিয়ান দুহাতে দুটো কফির মগ নিয়ে এসে দেখল অনিমা এখনো একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে আর বাইরের দিকে দেখছে। আদ্রিয়ান গিয়ে গলা ঝাড়তেই অনিমা চমকে উঠল। আদ্রিয়ান ভ্রু কুঁচকাল। এত ভয় কেন পায় মেয়েটা? আদ্রিয়ান অনিমা হাত ধরতেই অনিমা শক্ত হয়ে দাঁড়িয়ে গেল। আদ্রিয়ান এবার অনেকটা গায়ের জোরেই অনিমা টেনে ব্যালকনিতে রাখা সোফাটায় বসাল। আদ্রিয়ানের এই ব্যালকনিটা বেশ বড়, আর বৃষ্টিতে বাইরে থেকে জল ছিটেও আসে না। আদ্রিয়ান অনিমার দিকে কফির মগ এগিয়ে দিতেই অনিমা একটা শুকনো ঢোক গিলে কাপা কাপা হাতে মগটা নিল। আদ্রিয়ান কফির মগে চুমুক দিয়ে সামনে তাকিয়ে বলল, তুমি কি এরকমই চুপচাপ, নাকি আমায় ভয় পাচ্ছ? ভয় পাওয়াটা কি স্বাভাবিক নয়? হঠাৎ অনিমার শান্ত কণ্ঠে এমন প্রশ্ন শুনে চমকে উঠল আদ্রিয়ান। কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, যাক, এতক্ষণে ম্যাডামের মুখে একটু নরমালি কথা ফুটেছে। অনিমা আবারও বলল, আমি সেখান থেকে বেরিয়ে এলাম কি করে? আমার কিছুই মনে পড়ছে না কেন? হ্যাঁ মনে পড়ছে, কিন্তু আবার সব এলোমেলো হয়ে যাচ্ছে, সবটা ঝাপসা। কেন স্পষ্ট মনে পড়ছে না? কি হচ্ছে আমার সাথে? বলে আবার মাথার চুল খামচে ধরতে গেলেই আদ্রিয়ান অনিমার হাত ধরে ফেলল। তারপর নরম কণ্ঠে বলল, আপাতত কিচ্ছু মনে করতে হবে না, কফিটা চুপচাপ খেয়ে নাও, ভালো লাগবে। অনিমা হালকা চেঁচিয়ে বলল, কিন্তু এমন কেন হচ্ছে? আমার মাথা এত ব্যথা কেন করছে? তোমার এখন একটু রিল্যাক্স করা দরকার, প্রচণ্ড ট্রেসের মধ্যে আছো তাই এমন হচ্ছে। কফিটা খেলে ঠিক হয়ে যাবে, খাও। অনিমা আদ্রিয়ানের মুখের দিকে তাকাল। আদ্রিয়ান হাসি মুখেই চোখের ইশারায় ওকে কফিটা শেষ করতে বলল। অনিমা মনে অনেক সংকোচ আর প্রশ্ন নিয়ে আস্তে আস্তে কফির মগে চুমুক দিল। আদ্রিয়ান এবার অনিমাকে আরও স্বাভাবিক করতে বলল, আচ্ছা, আমাকে আগে কখনো দেখেছ তুমি? অনিমা আনমনেই বাইরের দিকটা দেখতে দেখতে বলল, আপনার গান আমি রোজ শুনতাম, আমার মন ভালো করার ঔষধ ছিল আপনার গান। আদ্রিয়ান টেডি স্টাইলে হাসল, এরপর একটু গলা ঝেড়ে বলল, শুনতে? কেন, এখন আর শোন না? আমার গলা খারাপ হয়ে গেছে এখন? না, আমার ভাগ্য খারাপ হয়ে গেছে। অনিমার এই অতি স্বাভাবিক ভাব প্রকাশটা আদ্রিয়ানের কাছে অতি অস্বাভাবিক লাগল। অনিমা ধীরে ধীরে কফির মগে চুমুক দিচ্ছে। আদ্রিয়ানও আর কোনো কথা বলল না। কফির মগে চুমুক দিতে দিতে অনিমাকে দেখেই যাচ্ছিল ও। বেশ অনেকটা সময় পার হয়ে গেছে।
কফি শেষ হয়ে গেছে অনেক আগেই। বাইরের বৃষ্টির গতি কমে গেছে, খুবই ধীরে পড়ছে এখন। অনেকক্ষণ পরপর আকাশটা চমৎকার ঝলকানিতে আলোকিত হয়ে উঠতে। তবে বজ্রপাতের শব্দটা এখন আর নেই বললেই চলে। অনিমা একদম চুপ করে আছে। একটা অস্বস্তিকর নীরবতা বিরাজ করছে চারপাশে। সেই নীরবতা কাটাতে আদ্রিয়ান বলল, তোমার কি এখন কিছু প্রয়োজন? অনিমা অনেকটা টলতে টলতে বলল, ঘুম ঘুম পাচ্ছে আমার। আদ্রিয়ান জানত এমন কিছু একটাই হবে, তাই অনিমাকে এক হাতে জড়িয়ে ধরে উঠিয়ে দাঁড় করালো। এরপর আস্তে আস্তে করে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে চাদরটা ঠিকভাবে গায়ে জড়িয়ে দিল। অনিমার চোখে প্রচণ্ড ঘুম ভর করেছে। চোখে পাতা খুব ভারী লাগছে, খুলে রাখতে পারছে না কিছুতেই। অনিমা আস্তে করে বলে উঠল, আব্বু একটু বিলি কেটে দাও না। আদ্রিয়ান কথাটা শুনতে পেল। ও হাসল অনিমার এই বাচ্চা আবদারে। আলতো করে অনিমার মাথায় হাত বুলিয়ে বলল, ঘুমিয়ে পড়ো, আমি বিলি কেটে দিচ্ছি। বলে আলতো হাতে বিলি কাটতে শুরু করল অনিমার মাথায়। ও কি করছে নিজেই বুঝতে পারছে না। মাথায় হাত রেখে হলেও এই প্রথম কোনো অপরিচিত মেয়েকে এভাবে স্পর্শ করছে ও। কিন্তু এই মেয়েটার করুণ আবদার আদ্রিয়ানের মনে নাড়া দিয়েছে, ভীষণভাবে নাড়া দিয়েছে। এটা মেয়েটার প্রতি ওর সহানুভূতি, অন্য কিছু তো না। নিজের মনকে এটাই বোঝালো আদ্রিয়ান। কিছুক্ষণের মধ্যেই অনিমা পুরোপুরি ঘুমিয়ে পড়ল। আদ্রিয়ান জানত এমনটা হবে, কারণ কফির সাথে ঘুমের ঔষধ মেশানো ছিল। আসলে ওইরকম কিছু হওয়াতে অনিমা শক পেয়েছে ভীষণ, তাই এরকম অস্বাভাবিক ব্যবহার করছিল হয়তো। আর মেয়েটাকে শক থেকে বের করতে আগে একটা প্রপার ঘুম দরকার। কাল সকালে ওঠার পর ঠিক স্বাভাবিক হয়ে যাবে, এটাই বিশ্বাস আদ্রিয়ানের। আদ্রিয়ান উঠে যেতে নিলেই অনিমার কণ্ঠ শুনে থেকে গেল। অনিমা ঘুমের ঘোরেই কাঁদো কাঁদো কণ্ঠে কিছু একটা বলছে। আদ্রিয়ান অনিমার পাশে বসল, কান পেতে শুনতে চাইল ও কি বলতে চায়। অনিমা কান্না মিশ্রিত কণ্ঠে বলছে, আব্বু আমাকে এখান থেকে নিয়ে যাও প্লিজ। এখানে সবাই খুব খারাপ আব্বু, খুব খারাপ ওরা সবাই। আমি এখানে থাকব না, তোমার কাছে যাব, প্লিজ নিয়ে যাও। এটুকু বলে থেমে যাওয়ার কিছুক্ষণ পর আবার বলল, ওই ছেলেটা আরো খারাপ, জঘন্য খারাপ। আমি আর রি। আদ্রিয়ান আর কিছু শুনতে পেল না। আদ্রিয়ান তার আগেই অনিমা চুপ হয়ে গেল। আদ্রিয়ান একটা ছোট্ট শ্বাস ফেলল। কি হয়েছে সেটা তো ওর জানা নেই, কিন্তু যাই হয়েছে সেটা ঠিক হয়নি। আদ্রিয়ান উঠে গিয়ে নতুন কয়েকটা মোম জ্বালালো। আদ্রিয়ান সবগুলো মোমবাতি জায়গা মতো রেখে সোফায় গিয়ে হেলান দিয়ে বসল। আজ রাত ঘুমাবে না ও। মেয়েটাকে চোখে চোখে রাখাটা জরুরি। থুতনিতে হাত রেখে একদৃষ্টিতে দেখতে অনিমা মুখটা। আজকেই তো প্রথম দেখল এই মেয়েটাকে, মাত্র কয়েক ঘন্টার পরিচয় ওর সাথে, কিন্তু এই অল্প সময়ের একটা মায়া কাজ করছে ওর অনিমার প্রতি। অদ্ভুত এক টান অনুভব করছে। কি আছে মেয়েটার মধ্যে, এত মায়া কি করে? নিজের চারপাশে যেন আস্ত এক মাথায় আবরণী তৈরি করে রেখেছে। কি বলা যায় এরকম মেয়েকে? এত আস্ত এক মায়াবিনী। মায়াবিনী, বাহ, নামটা তো বেশ, মেয়েটার সাথে বেশ মানানসই। ওকে মায়াবিনীই বলা যেতে পারে। ওর মায়াবিনী, ওর সত্যি কি ওর হোক বা না হোক মায়াবিনী তো সকলেই মায়ায় পড়তে বাধ্য, সকলেই। যদি তাই হতো তাহলে মেয়েটার অবস্থা এরকম কেন? কিছু মানুষরূপী অমানুষ তো অবশ্যই আছে যাদের মনে এই কোমল মায়াবিনীর কোনো মাই প্রভাব ফেলে না, তাই তো তারা এত নিষ্ঠুর হয়েছে। এরকম নানা কথা ভাবতে ভাবতে এক নির্ঘুম বর্ষণের এক রাত পার করে ফেলল আদ্রিয়ান।
সকালবেলা সোফায় আয়েশ করে বসে চা খেতে খেতে নিউজ পেপার সবে হাতে নিয়েছেন রঞ্জিত চৌধুরী। হঠাৎ করেই হন্তদন্ত হয়ে বাইরে থেকে একটা অল্পবয়সী ছেলে এল। হাঁফানো কণ্ঠে বলল, ঝামেলা হয়ে গেছে স্যার। রঞ্জিত চৌধুরী বিরক্তি নিয়ে বললেন, সকাল সকাল আবার কি হল? ভাবিকে আমরা। রঞ্জিত চৌধুরী চোখ রাঙিয়ে তাকাতেই ছেলেটা ইতস্তত করে বলল, না মানে ওই মেয়েটাকে আমরা যেই গ্যাংয়ের কাছে দিয়ে এসছিলাম তারা কাল রাতে মেয়ে বিক্রি করার সময় পুলিশের হাতে ধরা পড়ে যায়। আর মেয়েগুলোও ছাড়া পেয়ে গেছে, তার মধ্যে ভাব ওই মেয়েটাও ছিল। রঞ্জিত চৌধুরী চোখ মুখ রাগে হিংস্র হয়ে উঠল। এত কষ্ট করে সব প্ল্যান করল, অথচ কি ফল এটা? উনি রাগী কণ্ঠে বলল, পুলিশ ওখানে কি করে পৌঁছালো? ছেলেটা অসহায় মুখ করে বলল, আমি তা জানি না স্যার। মেয়েটা কোথায়? পুলিশ নিয়ে গেছিল। সেখান থেকে কোথায় গেছে তা কেউ জানে না। মেয়েটাকে খোঁজার ব্যবস্থা কর যা, তাড়াতাড়ি। ছেলেটা যেতে নিয়েও থেমে গিয়ে বলল, স্যার ভাই ফোন করেছিল, উনি পরের মাসেই বাংলাদেশ আসছেন। এটা শুনে রঞ্জিত চৌধুরী রাগ আর ভয় দুটোই হল। চায়ের কাপ আছাড় মেরে বললেন, জাহান্নামে যা। ছেলেটা ভয় পেয়ে এক প্রকার দৌড়ে চলে গেল। রঞ্জিত চৌধুরী তাড়াতাড়ি সোফায় বসলেন। অতিরিক্ত উত্তেজনা তার শরীরের জন্যে এমনিতেও ভালো না, কিন্তু করবেনটা কি? একটা ঝামেলা মেটাতে গিয়ে বিশাল এক ঝামেলা এসে পড়েছে তার কাঁধে। উনি কিছু একটা ভেবে বিড়বিড় করে বললেন, না হো ফিরে আসার আগে ওই মেয়ের ব্যবস্থা করতেই হবে। ও এসব জানলে সব ভেস্তে যাবে। তার আগে আমায় একবার আমার শালকের সাথে কথা বলতে হবে। বলেই কোথাও একটা ফোন লাগালেন উনি। যা করার দ্রুত করতে হবে, খুব দ্রুত। সারারাত বর্ষণের পর সকালের আকাশটা বেশ পরিষ্কার। রোদের উজ্জ্বল আলো ছড়িয়ে আছে চারপাশে। ব্যালকনির গ্লাস ভেদ করে সেই আলো এসে অনিমার চোখে পড়তেই আস্তে আস্তে চোখ খুলে তাকাল ও। মাথা ভার ভার লাগছে ভীষণ। বিছানায় ভর করে উঠতে উঠতে বুঝতে পারল শরীর ভীষণ ব্যথা করছে। আস্তে করে উঠে বসে চারপাশে তাকাতেই বেশ অনেকটা অবাক হল। এখানে কি করে এলো? এরপর মাথায় আরেকটু চাপ দিতেই কালকে রাতের সবকিছুই মনে পড়ল। সামনের দেয়ালে আদ্রিয়ানের বড় ছবিটা দেখে নিশ্চিত হল যে সবই সত্যি। আশেপাশে ভালো করে তাকিয়ে আদ্রিয়ানকে কোথাও দেখতে না পেয়ে চুপচাপ বসে রইল। বেশ কিছুক্ষণ পর দরজা শব্দে তাকিয়ে দেখল আদ্রিয়ান এসছে। অনিমা আদ্রিয়ানকে ভালোভাবে দেখল। একটা গ্রে টি শার্ট আর কালো ট্রাউজার পরে আছে, মসৃণ চুলগুলো কপালে পড়ে আছে। আদ্রিয়ান অনিমাকে দেখে ওর সেই হাসি দিল। সাথে সাথেই চোখ সরিয়ে নিল অনিমা। আদ্রিয়ান এগিয়ে আসতে আসতে বলল, উঠে পড়েছ? অনিমা কিছু বলল না। আদ্রিয়ান অনিমার পাশে বসল। একটা প্যাকেট পাশে রেখে বলল, ফ্রেশ হয়ে চেঞ্জ করে এসো। ব্রেকফাস্ট করবে তো? অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে মাথা নাড়ার। আপাতত কিছু বলতে চায় না ও। ওর মনে এখন অনেক প্রশ্ন এসে জমেছে। সেই প্রশ্নগুলো আগে সাজিয়ে নিতে হবে। একটা লম্বা শাওয়ার খুব প্রয়োজন ওর। অনিমা চাদর ভালোভাবে জড়িয়ে উঠতে গিয়ে শরীরের ব্যথায় আহ করে উঠল। আদ্রিয়ান চলে যেতে নিয়েও ফিরে তাকাল। উত্তেজিত কণ্ঠে বলল, কি হয়েছে? প্রবলেম? অনিমা মাথা নাড়িয়ে না করে বলে প্যাকেটটা নিয়ে চলে গেল ওয়াশরুমে। আদ্রিয়ান অনিমার যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বুঝল যে অনিমার শরীরে ব্যথা করছে। ওরই ভুল ছিল। কালকে ঘুমের ঔষধের সাথে একটা ব্যথার ঔষধ খাওয়ালেও ভালো হতো। ওর মাথাতেই ছিল না যে মেয়েটাকে এভাবে মারা হয়েছে। সময়ের সাথে ব্যথাটার বাড়বে, সেটাই স্বাভাবিক। ওর আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল। একটা অসহায় মেয়ের দায়িত্ব নিয়েছে ও, এত কেয়ারলেসনেস ওকে মানায় না। ব্রেকফাস্ট করিয়ে ঔষধ খাইয়ে দেবে।
খাবারটা ডাইনিং এ করানোই ভালো, খানিকটা ফ্রি হতে পারবে। আদ্রিয়ান একটু জোরে চেঁচিয়ে বলল, ফ্রেশ হয়ে নিচে চলে আসো। অনিমা ভেতর থেকে কোনো উত্তর দিল না। আদ্রিয়ান তবুও বুঝল যে অনিমা শুনতে পেয়েছে, তাই ও বেরিয়ে ডাইনিং এ গিয়ে বসল। একটু পরপর সিঁড়ির দিকে তাকাচ্ছে আর অনিমার নিচে নেমে আসার অপেক্ষা করছে। হঠাৎ করেই আদ্রিয়ানের ফোনটা বেজে উঠল। আদ্রিয়ান ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখল ওর মা, মিসেস রিমা আবরার কল করেছে। আদ্রিয়ান হেসে বলল, বাহবা, এই সকাল সকাল মিসেস আবরারের আমার কথা মনে পড়ল? কি করে? মানে বর ছাড়ল? ওপাশ থেকে মিসেস রিমা বললেন, এক থাপ্পড় মারব অসভ্য ছেলে। মা হই আমি তোর। হ্যাঁ জানি তো। কেন? তোমার সন্দেহ আছে সে বিষয়ে? আয় একবার বাড়ি, সত্যি আমি মারব। আদ্রিয়ান হেসে দিল, মিসেস রিমাও হাসলেন। দুজনের সম্পর্কটা এমনই, খুব বেশি ফ্রি, আর দুজন দুজনের সাথে সারাদিন হাসিমজা করে। আদ্রিয়ানের বাবার সাথেও আদ্রিয়ান একই রকম। বাবা মায়ের সাথে সাথে আদ্রিয়ানের অন্যতম বন্ধুও হলেন তারা। আদ্রিয়ান হেসে বলল, কেমন আছো? বাবা কোথায়? তোর বাবা বেরিয়েছেন। তুই এভাবে দূরে থাকলে ভালো কি করে থাকি বলতো? আসব তো, হাতে কিছু কাজ আছে, সেরে আসব। মিসেস রিমা সন্দিহান কণ্ঠে বললেন, এই তুই আবার বিয়ে করে বউ নিয়ে সংসার করছিস না তো? দেখ বাবা, এমন করলে তাড়াতাড়ি বলে ফেল, আমি আজই চলে আসছি। আমিও তো দেখি আমার মেয়েটা কেমন দেখতে, যদিও তোর পছন্দের ওপর আমার 100 ভাগ বিশ্বাস আছে। আদ্রিয়ান দুষ্টু কণ্ঠে বলল, এখনো করিনি, কিন্তু তুমি পারমিশন দিল, শুধু বিয়ে কেন? সোজা বাচ্চার বাবা হয়ে বউ বাচ্চা নিয়ে তোমার সামনে দাঁড়াব। মিসেস রিমা হতাশ কণ্ঠে বলল, এমন করিস না, এমনিতেই তোর বাবা হার্টের রোগী, এত ঝটকা নিতে পারবে না। ঝটকার কি হলো? বিয়ে, রিসিপশন, ডেলিভারির সময় হসপিটালের টেনশন, এইসব প্রেশার থেকে বেঁচে যাবে। এমনিতেও তোমার বোরটা হেব্বি কিপটা। মিসেস রিমা হেসে বলল, আচ্ছা, অনেক মজা হয়েছে। এবার শোন, কবে আসতে পারবি বলতো? সেটা তো এখনো বলতে পারছি না, একটু ব্যস্ত আছি তো, তবে চেষ্টা করব তাড়াতাড়ি আসার। তোর মামা এসছিল আজ দেখা করতে। হুম, তো তোর কথা জিজ্ঞেস করছিল। দূর, তোমার ওই ভাইয়ের কথা বলো না তো, ওনাকে আমার কোনকালেই ভালো লাগে না, একদম শকুনি মামা টাইপ। মিসেস রিমা কপাল কুঁচকে বলল, তুই আবার শুরু করলি? আদ্রিয়ান ফিক করে হেসে দিয়ে বলল, আরে মামুকে নিয়ে মজা করতে বেশ ভালো লাগে, একটামাত্র মামু আমার। হ্যাঁ শোন, সামনে মাসে তো লিমার ছেলেও আসছে, ওর সাথেও তো দেখা করবি নাকি? আদ্রিয়ান বলল, হুম, এ মাসের তো বেশি দিন বাকি নেই, একবারই এসে ওদের দুজনের সাথেই দেখা করে নেব। আচ্ছা, রাখছি তাহলে এখন। হ্যাঁ, আর শোন, টেনশন করো না, আমি মামুর সাথে কথা বলে নেব। হুম, ঠিক আছে। আদ্রিয়ান ফোন রেখে আরেকবার সিঁড়ির দিকে তাকালো অনিমা নামছে কিনা দেখতে, কিন্তু অনিমাকে দেখতে পেল না এখনো। এতক্ষণ কি করছে মেয়েটা? যাক গে, ও আসতে আসতে মামুর সাথে কথা বলা যাক। ফোনে ওর মামুর নম্বর বের করে ডায়াল করবে, তখনই সিঁড়ির দিকে তাকিয়ে ওর চোখ আটকে গেল। নেভি ব্লু রঙের লম্বা একটা কুর্তি আর কালো প্লাজো পরে সিঁড়ির কোণে দাঁড়িয়ে আছে। ভেজা খোলা চুলে চোখে মুখে একরাশ অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখে কয়েক সেকেন্ডের জন্যে চোখ আটকে গেল ওর। এত মায়া কেন এই মেয়ের মধ্যে? আদ্রিয়ান বুঝতে পারল অপরিচিত একটা জায়গায় অপরিচিত একটা মানুষের কাছে যথেষ্ট সংকোচ বোধ করছে অনিমা।
কিন্তু যত দ্রুত সম্ভব ওকে স্বাভাবিক করতে হবে। আদ্রিয়ান মুচকি হেসে হাতের ইশারায় ডাকল। অনিমা আদ্রিয়ানের অনুমতি পেয়ে গুটি গুটি পায়ে নিচে নেমে এসে দাঁড়াল। আদ্রিয়ান ফোন থেকে চোখ তুলে তাকিয়ে দেখে অনিমা মাথা নিচু করে হাত কচলে যাচ্ছে। আদ্রিয়ান ওর পাশে চেয়ার টেনে বলল, বসো। অনিমা একবার আদ্রিয়ান আর একবার চেয়ারের দিকে তাকিয়ে আস্তে আস্তে বসল। আদ্রিয়ান অনিমার প্লেটে খাবার দিতে দিতে বলল, ব্যথা আছে এখনো? অনিমা আদ্রিয়ানের দিকে অবাক চোখে তাকাল। ও তো আদ্রিয়ানকে বলেনি ওর ব্যথা করছে, তাহলে কি করে জানল? মনের প্রশ্ন মনে রেখেই নিচু কণ্ঠে বলল, হুম। আদ্রিয়ান অনিমার মুখের দিকে তাকিয়ে বলল, খাবার খেয়ে ঔষধ দেব, খেয়ে নিও। আচ্ছা। এরপর আর কোনো কথা হল না দুজনের মধ্যে। দুজনেই চুপচাপ খাওয়া শেষ করল। আদ্রিয়ান মুখ মুছতে মুছতে বলল, ওপরে গিয়ে রেস্ট করো, আমি বেরোব। বলে উঠে যেতে নিলেই অনিমা আদ্রিয়ানের হাত খামচে ধরল। শরীরে মৃদু কম্পন হচ্ছে ওর। আদ্রিয়ান ভ্রু কুঁচকে তাকিয়ে রইল অনিমার দিকে। অনিমা মাথা নিচু করে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে আদ্রিয়ান অনিমার পাশে বসে বলল, একা থাকতে ভয় করছে? অনিমা ধীর গতিতে মাথা উপর নিচ ঝাঁকাল। আদ্রিয়ান অনিমার মাথায় আলতো করে হাত রেখে বলল, বিকেলের মধ্যে চলে আসব। আর এই বাড়িতে বাইরের কেউ আসতে পারবে না। সো ইউ আর টোটালি সেভ। অনিমা আদ্রিয়ানের আশ্বস্ত হল না। কিন্তু আদ্রিয়ানকে আটকে রাখার কোনো অধিকার তো ওর নেই। এমন একজন মানুষ যে কারণ ছাড়াই ওকে থাকতে দিচ্ছে, সেটাই অনেক। তার ওপর ও আবার অধিকার কি করে দেখাবে, যেখানে ও লোকটাকে চেনেই না ঠিক করে। তাই আস্তে করে আদ্রিয়ানের হাত ছেড়ে দিল। আদ্রিয়ান ঝট করেই বুঝতে পেরে গেল অনিমার মনের পরিস্থিতি। কি করে বুঝল জানে না, কিন্তু বুঝল। তাই ঠোঁট চেপে হাসি দিয়ে কাউকে একটা ফোন করে বলল, আজ ও আসতে পারবে না। অনিমা অবাক হয়ে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। ছেলেটা এত ইম্পর্টেন্স কেন দিচ্ছে ওকে? কে হয় ও? আদ্রিয়ান অনিমার হাত ধরে বলল, চলো ওঠো, ওপরে যাব। অনিমা উঠে দাঁড়াল। আদ্রিয়ান ওর হাত ধরে রুমে নিয়ে গেল। নিজের বিছানায় বসিয়ে দিল। অনিমাও একেবারে ভদ্র মেয়ের মতো চুপচাপ বসে আছে। আদ্রিয়ানের কিছু একটা মনে পড়তেই উঠে গিয়ে একটা ঔষধের বক্স নিয়ে এলো। সেখান থেকে একটা ঔষধের প্যাকেট খুঁজে প্যাকেট থেকে একটা ট্যাবলেট বের করে অনিমাকে দিয়ে এক গ্লাস পানি এগিয়ে দিল। অনিমাও কোনোরকম প্রশ্ন না করে চুপচাপ খেয়ে নিল। আদ্রিয়ান গ্লাস রেখে বলল, এখন কি আরেকটু ঘুমোবে? অনিমা মাথা নেড়ে না করল। আদ্রিয়ান বিরক্ত হচ্ছে খুব। মেয়েটা প্রায় সব প্রশ্নের উত্তর মাথা নেড়ে কেন দিচ্ছে? খুব দরকার ছাড়া কথাই বলছে না। ও কি বোঝে না আদ্রিয়ানের ওর কণ্ঠস্বর শুনতে বেশি বেশি ইচ্ছে করছে? না, এখন ওকেই কিছু করতে হবে। আদ্রিয়ান অনিমাকে বলল, দেখ, তোমার জন্যেই আমি আমার কাজে না গিয়ে থেকে গেলাম। কিন্তু তুমি যদি এভাবে চুপ করে বসে থাকো তাহলে আমার সময় কি করে কাটবে বলো? অনিমা এক পলক আদ্রিয়ানের দিকে তাকাল। কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার চোখ সরিয়ে নিল। আদ্রিয়ান ছোট্ট একটা শ্বাস ফেলে আবার বলল, ছাদে যাবে? ওখানে একটা সুন্দর দোলনা রাখা আছে, ওখানে বসে কথা বলি। অনিমা আদ্রিয়ানের দিকে আরও একবার তাকাল। কি বলবে ও? কি বলা উচিত কেন জানি নাও বলতে পারছে না। তাই মাথা নেড়ে হ্যাঁ বলল। এসো বলে আদ্রিয়ান উঠে হাঁটা দিল। অনিমাও গুটি গুটি পায়ে আদ্রিয়ানকে অনুসরণ করে হাঁটতে লাগল। ছাদে একেবারে চুপচাপ পরিবেশ। আকাশ হালকা মেঘলা হয়ে আছে। হালকা বাতাস বইছে চারপাশে। ছাদের দোলনায় অনিমা আর আদ্রিয়ান যথেষ্ট দূরত্ব রেখে বসে আসে।
আদ্রিয়ান গালে হাত দিয়ে চোখ ছোট ছোট করে অনিমার দিকে তাকাল। আদ্রিয়ানের এমন চাহনিতে ওর অস্বস্তি আরও বৃদ্ধি পাচ্ছে। ওর পেটে অনেক কথা, অনেক প্রশ্ন জমে আছে ঠিকই, কিন্তু মুখে কিছুতেই আনতে পারছে না। আদ্রিয়ান কিছুক্ষণ অনিমাকে সূক্ষ্ম দৃষ্টিতে দেখে বলল, কিছু বলার নেই? অনিমা এবার নিজেকে শক্ত করে আদ্রিয়ানকে জিজ্ঞেস করল, ওখানে তো আরও অনেক মেয়ে ছিল, আপনি আমাকেই কেন নিজের কাছে নিয়ে এলেন? আমাকে তো ওখানেই রেখে আসতে পারতেন, বাকিটা পুলিশ বুঝে নিত। আদ্রিয়ান অবাক হয়ে বলল, তোমার সবটা মনে পড়েছে ওখানকার কথা? হ্যাঁ, ঘুম থেকে ওঠার পরেই। বলুন না, কেন নিয়ে এলেন? আপনার মতো একজন মানুষ আমার মতো একটা ঝামেলা নিজের বাড়িতে কেন আনবে? আদ্রিয়ান স্বাভাবিক ভঙ্গিতেই বলল, ওখানে বাকি সব মেয়েই নিজের বাড়ির ঠিকানা বা নম্বর দিয়েছিল এবং তাদের পরিবারে মানুষের হাতে তাদের দেওয়া হয়েছে। কিন্তু তুমি এমন কারো কথাই বলনি, আর না কোনো ঠিকানা দিয়েছ। পুলিশ স্টেশনে রাখলে তোমাকে পাগল ভেবে তোমার ছবি ছেপে দিত খবরের কাগজে। অনিমা কৌতূহলী কণ্ঠে বলল, দিত, তাতে আপনার কি যায় আসে? তুমি নিজেই বলেছিলে তোমার যাওয়ার জায়গা নেই, তাই তোমাকে নিয়ে এত টানা হ্যাচড়া হোক আমি সেটা চাইনি। মানবিকতা বলে একটা বস্তু আছে তো। অনিমা আবার বলল, আপনি তো সিঙ্গার, তাহলে ওরকম একটা জায়গায় কি করে পৌঁছালেন? আদ্রিয়ান এবার হেসে বলল, বাপরে বাপ, এতক্ষণ তো মুখে কথা ফুটছিল না, আর এখন প্রশ্ন করছ তো করেই চলেছ। এবার আমার কয়টা প্রশ্নের উত্তর দেও তো। কি প্রশ্ন? আদ্রিয়ান লম্বা শ্বাস ফেলে বলল, তুমি এটা কেন বললে যে তোমার যাওয়ার জায়গা নেই? তোমার বাবা মা কোথায়? প্রশ্নটা শুনে অনিমা বেশ লম্বা সময় চুপ করে রইল। আদ্রিয়ানও সময় দিল ওকে। নীরবতা ভেঙ্গে অনিমা বলল, আম্মুর কথা মনে নেই আমার। আমি খুব ছোট থাকা অবস্থায় মারা গেছেন উনি। ব্রেন টিউমার ছিল শুনেছিলাম আব্বুর কাছ থেকে। আর তোমার বাবা? আব্বু জার্নালিস্ট ছিলেন, ওনার নিজস্ব কোম্পানিও ছিল। আমি তখন ক্লাস 9-এর স্টুডেন্ট। আব্বুকে একটা কাজের জন্যে রাজশাহী যেতে হয়েছিল 1 সপ্তাহের জন্যে। আমাকে মামা বাড়ি রেখে গেছিলেন উনি, কিন্তু আর ফিরে আসেননি। একটা এক্সিডেন্টে উনি মারা যান। শুনেছিলাম ট্রাকের সাথে গাড়ির এক্সিডেন্ট হয়েছিল। আদ্রিয়ান অনিমার দিকে সহির দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি দেখেছিলে ওনার লাশ? হ্যাঁ, কিন্তু এক্সিডেন্টে আব্বুর শরীর খুব বাজেভাবে নষ্ট হয়েছিল। মুখটা তো পুরো থেতলে গেছিল। 2 সেকেন্ডও তাকাতে পারেনি ওই মুখের দিকে। অনিমার কণ্ঠস্বর ভারী হয়ে গেছিল। আদ্রিয়ান লম্বা একটা শ্বাস ফেলল। কিছুক্ষণ আবার নীরব থাকল ওরা। আদ্রিয়ান বলল, এরপর কোথায় ছিলে তুমি? মানে কোথায় বড় হয়েছ? এরপর আমি একটু বলে অনিমা হঠাৎ করেই অস্থির হয়ে গেল। উত্তেজিত কণ্ঠে বলল, এরপর কোথায় ছিলাম আমি? আব্বুকে দাফন করার পরে আমি কি হয়েছিল তারপর? কিছু মনে কেন পড়ছে না আমার? বলুন না কি হয়েছিল? চলবে।